আমাদের যে পার্টিসিপেন্ট যারা জয়েন করেছে তাদেরকে বি সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এটা হচ্ছে যে 6টা ডাইমেনশন থেকে আমরা কাজ করে থাকি, বিশেষ করে ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস বা সফটওয়্যার এবং কোম্পানি বা লিগ্যাল ল, এগুলো নিয়ে আমরা কাজ করি। সবাইকে আসসালামু আলাইকুম এবং আমি ধন্যবাদ জানাচ্ছি 6D বিজ সলিউশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আমরা আসলে একসাথেই কাজ করি বিভিন্ন ক্ষেত্রে, আর আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যদিও এটা ফ্রি অফ কস্ট দিচ্ছে, আসলে বিষয়টা একটা টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বলতে এটা হচ্ছে যে আমরা এই যে ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য বিষয়গুলি বা যে কনসালটেন্সিগুলি করে সবগুলি কিন্তু আসলে মোর টেকনিক্যাল, এবং এটা প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, এবং এই আপডেটের সাথে আমাদের সবাইকে আসলে যুক্ত থাকতে হবে। আপনি আমি যেই ফিল্ডে আসি এবং আমরা যেহেতু এই লাইনেরই লোক, এবং সবসময় আপডেট থাকা, এবং আপডেট থাকার জন্য কন্টিনিউ আসলে পরিশ্রম করা। পরিশ্রম হলো আসলে লার্নিংয়ের ভিতরে থাকা, এবং এই লার্নিংটাই কিন্তু আপনাকে আমাকে এখানে উত্তরোত্তর আসলে উপরে নিয়ে আসবে, এবং পাশাপাশি এর মাধ্যমেই কিন্তু আমরা দেশকে আসলে একটা সহায়তা করতে পারবো, দেশের এই জাতিকে সহায়তা করা যাচ্ছে। তো এই টেকনিক্যাল বিষয়টা সর্বদা আমরা চেষ্টা করব নিজেরা একটু এটার পিছনে লেগে থাকা, কারণ এটা কিন্তু মাধ্যমে কিন্তু আর্নিং করা সম্ভব, এবং আর্নিংটা খুব অল্প বয়স থেকেই করা সম্ভব। অনেকে তার সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, তো ওদের যে শুরু হয় 40 বছর পর বা 25-30 বছর পরের থেকে তাদের শুরু হয় আর্নিং। আর এই যে কমার্স লাইনে অথবা এই যে আমরা যারা সিএ আছি, সিএমএ আছি, এরা 22 বছর বয়স থেকে শুরু হয়ে যায় ইনকাম। মনে করেন আমরা লাইফটা খুব ছোট, এই অল্প টাইমের ভিতরে আমরা যদি 40 বছরই পার করে দিই যে খালি শিখলামই, আর্নিং করলাম না, তাহলে এই আর্নিং করে পরে খাবে কে? তো এই জন্য আমরা রিকোয়েস্ট করতেছি আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছে এদেরকে এই ধরনের লাইনে, টেকনিক্যাল লাইনে নিয়ে আসেন। হ্যাঁ, যার যেভাবে দেখে নাকি, তা আমরা দেখেছি যে অনেকে দেখেছি, যেমন সিএ 2 বছরেও কিন্তু সিএ পাস করে ফেলে মানুষে। এটা অনেকে বলে যে 10 বছর লাগে, আবার অনেকে কিন্তু 2-2.5 বছরের কোর্স কমপ্লিট হওয়ার আগেই সে পাস করে ফেলতেছে। ঠিক একই অবস্থা আইসিএমএতে, অথবা আপনি প্রফেশনাল ইয়েতে আপনি ভ্যাট নিয়ে কাজ করেন, ট্যাক্স নিয়ে কাজ করেন, অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মটা নিয়ে আসছে যেমন 6D বিজ সলিউশন। তো আমি এই উদ্যোগটাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সে যে এই উদ্যোগটা নিয়েছে এর ফলে কিন্তু অনেকেরই রুটি রুজি আসলে করার সুযোগ রয়েছে। আপনারা সর্বদা যোগাযোগ রাখবেন, এবং আমি আরও মন থেকে দোয়া করতেছি। সে আসলে আমার খুবই পরিচিত মানুষ, আমরা আসলে একই ফিল্ডের লোক। তো এখানে আরও অনেক ভাইরা আছে, বড় বড় স্যারেরা আছে। তো সবাইকে সালাম দিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংক ইউ, এবং সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আমার প্রিয় একজন স্যারকে দেখলাম, মনোহর স্যারকে দেখে খুব ভালো লাগলো। শুরুতে স্যার খুব চমৎকার স্পিচ দিয়েছেন, এবং আলটিমেটলি আমরা তো অনেকেই এই বিল্ডে কাজ করি, তো এই যে এটার লার্নিং এবং ডেভেলপমেন্ট বিল্ড নিয়ে স্যার চমৎকার কিছু কথা বলেছেন। তো সেই সাথে আমি এখানে আমন্ত্রিত অন্য যারা অতিথি আছেন, পাশাপাশি 6D বিজ সলিউশন মাহমুদুল হাসান, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তো এখানে আজকে মানে আলোচনার যে বিষয়টা হচ্ছে যে সি রিপোর্টের সাথে হচ্ছে গিয়ে বিডিএস এবং ব্যাটের অন্যান্য বিষয়গুলোকে যাতে আমরা অ্যাকাউন্টসটা ক্লোজ করার আগে যাতে একটা রিকনসাইল করার একটা সুযোগ পাই। সত্যিকার অর্থে ট্যাক্স প্ল্যানিং আমি যদি বলি, এটা ইনকাম ট্যাক্স হতে পারে, এটা ভ্যালুয়েটেড ট্যাক্স হতে পারে। আমরা যখন একটা ইনকাম ট্যাক্স হোক, ব্যাট হোক, যখন অডিটে যায়, মানে যেটা আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন কিন্তু আমরা মানে হয়তো একজন কনসালটেন্টের শরণাপন্ন হই, বা ট্যাক্স লয়ারের শরণাপন্ন হই, বা কোনো প্রফেশনাল ফার্মের শরণাপন্ন হই। তখন কিন্তু খুব বেশি আসলে মানে এটা মানে আলটিমেটলি তখন ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়েই কিন্তু কাজ করতে হয়। এখানে খুব বেশি প্ল্যান করার সুযোগটা থাকে না, ঠিক আছে? তো বেটার আমি যদি অ্যাক্রস দ্য ইয়ার, ওভার দ্য ইয়ার যদি আমার একটা প্রি প্ল্যান থাকে, আমি এক্সপেন্সগুলোকে কিভাবে বুক করব, আমার ডকুমেন্টেশনটা কিভাবে হবে,
আমি যেমন আমরা ধরেন একটা কথার কথা, যেহেতু আজকে বিডিএস আছে এখানে, ঠিক আছে, আমি হাফিজ ভাইকেও দেখতে পাচ্ছি। তো বিডিএসটা আমরা কিভাবে আমরা ডিডাকশনটা করি, আমরা পেমেন্ট করার সময় আমরা অ্যাপ্লিকেবল যে হেডসগুলো আমরা তখন আমরা অ্যাপ্লিকেবল রেট অনুযায়ী আমরা ডিডাকশনটা করি। বাট আমি তো বিল পে করতেছি, ওটার উপর আমি ডিডাকশনটা করতেছি, আমি ট্রেজারি ডিপোজিট করতেছি এবং ব্যাট রিটার্নে আমি শো করতেছি। তখন কিন্তু আমার অডিটটা হচ্ছে না। আমার অডিটটা হচ্ছে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে 2 বছর পর বা 3 বছর পর হবে, ঠিক আছে। এবং এই অডিটটা হচ্ছে কিন্তু আমার ওই বিল বাউচার দিয়ে না, অডিটটা হচ্ছে কিন্তু একটা সিএ রিপোর্ট দিয়ে, অর্থাৎ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, ওটা দিয়ে। ওখানে যে হেড অফ অ্যাকাউন্টসগুলো আছে, ভ্যাট অথরিটি করে কি বা রেভিনিউ অফিসার যারা আছেন, ওনারা তো ওই হেডগুলো অ্যানালাইসিস করে বলতেছেন যে আপনার এখানে এত টাকা রেট হওয়ার কথা। কক্সের পার্টে আপনার র মেটেরিয়ালস পার্সেস আছে, প্যাকিং মেটেরিয়ালস পার্সেস আছে, অ্যাপ্লিকেবল রেট হলো এই এত টাকা, আপনি ব্যাট ফাঁকি দিচ্ছেন বা দেন নাই, বা অন্যান্য যে হেডগুলো আছে আমরা জানি যে এই মুহূর্তে 43টা হেডে বিডিএস অ্যাপ্লিকেবল। তো এখন একজন অ্যাকাউন্টেন্ট যদি আগ থেকে জানে, সে কিন্তু অডিটের জন্য অপেক্ষা করবে না। এনবিআর কবে অডিটে ডাকবে, আমাকে মানে কমিশনার অডিট হইতে পারে, আমার ব্যাট গোয়েন্দার অডিট হইতে পারে। বাট আমার যদি আগ থেকে সে প্রিপারেশনটা থাকে, আমি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে এক্সেলে করে আমি যদি সামনে লিখে রাখি যে এইখানে এটা হচ্ছে রেট, হচ্ছে অ্যাপ্লিকেবল রেট হচ্ছে এত, এর মাঝে হতে পারে আইন অনুযায়ী আমার কিছু ক্ষেত্রে হইতে পারে আমার যেখানে ব্যাট চালান দিবে সেখানে আমার কাটা লাগবে না, এরকম কেস হতে পারে। সেটার জন্য আমি একটা কলাম করব, যেগুলো আমার কাছে চালান আছে, বিল অফ এন্ট্রি আছে, এটাতে কাটা লাগবে না, ঠিক আছে। বাট একজন মানে রেভিনিউ অফিসার কিন্তু ইনস্ট্যান্ট দেখে বলতে পারছে না, সে কিন্তু বলবে যে এটা অ্যাপ্লিকেবল রেট এত, বিডিএস পেয়েবল এত, আপনি আমাকে এখন বুঝাই দেন আপনি কাটছেন কি কাটেন নাই। তারপরে সেখানে আমার প্রভিশন থাকতে পারে, পেয়েবল থাকতে পারে, যে বিলটা আমি এক্সপেন্সটা বুক করলাম বাট আমি এখন এটা পে করি নাই, তো পেমেন্ট যেহেতু হয় নাই, বিডিএস কাটার প্রশ্ন নাই, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমি যদি আগ থেকে একটা প্রস্তুতি থাকে, আমি কিন্তু খুব সহজে রিকনসাইল করে আমি অথরিটির কাছে সেটা আমি এক্সপ্লেইন করতে পারি। শুভ সন্ধ্যা সম্মানিত আজকের এই সেশনের কোঅর্ডিনেটর এবং আয়োজক মিস্টার মাহমুদুল হাসান। কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং এর কাজটা করতে হয় এবং কিভাবে প্রতিষ্ঠান বেনিফিটেড হয়, এবং ট্যাক্স আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট কমপ্লায়েন্স এর সাথে একই সাথে আছে ইনকাম ট্যাক্স কমপ্লায়েন্স। এবং আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যেটা বাংলাদেশে গত বছর থেকে চালু হয়েছে, এবং একই সাথে কাস্টমস অ্যাক্ট 2023 সেটাও চালু হয়েছে, যেটা আগের আইনগুলো ইনফ্যাক্ট রিপিল হওয়াতে এই আইনগুলো এখন প্রয়োগ শুরু হয়েছে। তো এই যে আপনার বিজনেস ফার্মগুলির জন্য এখন পরিবর্তিত অবস্থা ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাটও 2012 সালের যে আইন আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট যেটা চালু হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে আরো কিছু যুগান্তকারী চেঞ্জ ইতিমধ্যে হয়েছে। সেটা হলো যে আগে যেভাবে আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে অভ্যস্ত, এখন আর সেভাবে কিন্তু সিল সর্বস্ব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় না। এখন প্রতিটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমাদের অডিট ফার্ম শূন্য তারা সাইন করেন, সেখানে কিন্তু একটা রিয়েল টাইম একটা নাম্বার করে। আপনারা জানেন যে ডিবিএস সিস্টেমে একটা ডিবিসি নাম্বার করে। সো এখন আর ওই যে অ্যাকাউন্টসকে যেভাবে খুশি ম্যানিপুলেট করা, অথবা ভ্যাটের ইনফরমেশন একরকম থাকবে, ট্যাক্সের ইনফরমেশন একরকম থাকবে, লোনের জন্য বা ব্যাংকের জন্য অন্যভাবে ফেব্রিকেট করে একটা স্টেটমেন্ট হবে, অ্যাকচুয়াল আর একটা স্টেটমেন্ট হবে। এরকম সিস্টেমগুলো, এরকম প্র্যাকটিসগুলো ইনফ্যাক্ট একসময় বাংলাদেশে এটা ছিল। এখন আর বর্তমান অবস্থাতে এই প্র্যাকটিসগুলো এখন আর নাই। Thank you very much for inviting me and for giving me the opportunity to speak some things. Okay, so distinguished guest, assalamu alaikum everyone. খুব ভালো লাগলো এই ধরনের একটা প্রোগ্রামে জয়েন করার সুযোগ পেয়ে। খুব সুন্দর একটি এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সিলেকশন করা হয়েছে, যে ভ্যাটের দৃষ্টিকোণ থেকে আর্থিক রিপোর্ট, এবং দ্যাট মিনস হচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড সিএ রিপোর্ট। আমি ধরে নিচ্ছি দিস ইজ অ্যান অডিট রিপোর্ট। সো
আমাদের অডিট রিপোর্ট এবং হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, সো আমরা প্রত্যেকে জানি আসলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশনের রেসপন্সিবিলিটি গোজ টু দ্য ম্যানেজমেন্ট, তাই তো? তো সো ম্যানেজমেন্টই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপারেশন করে। সো প্রিপারেশন করার সময় বেসিক্যালি আমার অল কমপ্লায়েন্স, যে মনোয়ার ভাই বলে গেছেন, আরিফ ভাই বলছেন, হাফিজ ভাই বলছেন, সো সবাই একটা জিনিসে বেসিক্যালি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন দ্য কমপ্লায়েন্স। ওকে, সো আমরা যদি আসলে কমপ্লায়েন্স জিনিসটা বলি, একটা কোম্পানি কমপ্লায়েন্ট কিনা এটার মাপকাঠিটাই আসলে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো দাদা, আপনার একটা অপিনিয়ন আমরা আশা করি। শুভ সন্ধ্যা। সবাই খুব প্রফেশনাল এবং এই বিষয়ে সাধারণ একজন আসলে ব্যবসায়ী 30 বছর ধরে এই লাইনে থাকলেও আসলে এই ভ্যাট বা ট্যাক্স এইসব বিষয়গুলো আমাদের জন্য এখন পর্যন্ত কঠিনই রয়ে গেছে। তো আমাদের যে ব্যবসা করা এই মানে এই চলার পথটা অনেক সহজ করে দিয়েছে হাসান ভাই। মানে আমাদের যে কোনো বিষয়, এই যে ভ্যাট ট্যাক্সের দিন দিন নতুন নতুন জিনিস এমপ্লয় হচ্ছে, নতুন নতুন লাইসেন্স থেকে শুরু করে ভ্যাটের প্রবলেম, ট্যাক্সের প্রবলেম, নানা রকম বিষয় যে আসছে, সেই বিষয়গুলো আসলে আমরা অনেকদিন ধরে ব্যবসা করলেও আমরা মানে এই বিষয়গুলো পরিষ্কার করে অ্যাকাউন্টসের দৃষ্টিতে বা কোনটা দিয়ে যে ঠিক হবে কোনটা বেঠিক আছে সেই বিষয়টা আসলে আমরা পুরোপুরি নির্ভর করি আসলে হাসান ভাইয়ের উপর এবং বিজনেস সলিউশন। ওরা আমাদের পুরো বিষয়টাকে একটা সহজ করে দেয় আর কি, যেন আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারি। আসসালামু আলাইকুম মাহমুদ হাসান ভাই, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। এখানে আসলে অনেক গণ্যমান্য স্যাররা আছেন, অনেক মূল্যবান কথা অনেকে বলেছেন। আমরা হয়তো সামনেও আরো অনেক মূল্যবান কথা শুনবো এবং আমরা এটা থেকে আরো অনেক কিছু লার্ন করতে পারবো। তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, আমি আকিজ আইবস লিমিটেডের সিএমও হিসেবে আছি। আকিজ আইবস লিমিটেড আকিজ রিসোর্স লিমিটেডের একটি বিজনেস কনসার্ন। সেশনটা এখন শুরু করছি। মূল সেশনটা আমি কন্ডাক্ট করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের টপিকসটা কি। এই টপিকসটা নির্ধারণ করার পিছনে একটাই কারণ, যে আমরা যারা ফিল্ড পর্যায়ে কাজ করছি ম্যাক্সিমাম সময় আমাদেরকে যে জিনিসটা ফেস করতে হয়, যে একটা প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট আগে হয়ে আছে, এখন অডিট রিপোর্টসে আমাদেরকে পোস্ট অপারেটিভ কিছু কাজ করার প্রয়োজন হয়। দ্যাট মিনস অনেক সময়ই আমরা দেখা যায় যে ওই প্রতিষ্ঠান যদিও ভ্যাট কমপ্লায়েন্স ভ্যাট দিয়েছে, কিন্তু প্রপার হিসাব সংরক্ষণ বা ডকুমেন্টেশন না থাকার কারণে এগুলোর জবাব কিন্তু আমরা দিতে পারি না। তো অনেক সময় এমন কিছু ইস্যু সামনে আসে যেগুলো আসলে সলভ করা ডিফিকাল্ট হয়। লাইক দ্যাট সেলসের অ্যামাউন্টটা একভাবে দেওয়া আছে বা এক্সপোর্টের অ্যামাউন্ট একভাবে দেওয়া আছে, কিন্তু এই অ্যামাউন্টটা যখন ফাইনাল করছে তখন রিকনসিলেশন করেনি যে আমার বাস্তবে এই অডিট রিপোর্ট তার সাথে আমার পিআরসি বা আমার এক্সপোর্টের সামঞ্জস্যতা আছে কিনা। কারণ যখন অডিট রিপোর্টটা ফাইনাল করে তখন আসলে এই জিনিসগুলো বিবেচনায় নেওয়া হয় না। তো আজকের সেশনটাতে আমি চাইবো সবাইকে ধৈর্য সহকারে, আমাদের সেশনটা খুব বেশি সময় হবে না, মূল সেশন হয়তো 45 থেকে 50 মিনিটেই শেষ হবে। আমি এজ এ ভ্যাট কনসালটেন্ট আমি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ এফিসিয়েন্সি দিয়ে আমাদের এই সেশনটাকে সাজিয়েছি। অলরেডি আমার সম্পর্কে আপনারা জেনেছেন, আমি অ্যাকচুয়ালি ফুল টাইম ভ্যাট কনসালটেন্ট। আর যেহেতু ভ্যাট কনসালটেন্ট হিসাবে ব্যবসায়ীদের সাথে কাজ করতে হয়, তো আমাদেরকে ভ্যাটের বাইরেও অনেক ইস্যু নিয়ে ব্যবসায়ীর সাথে মুভ করতে হয়। ট্যাক্সের ইস্যু নিয়ে মুভ করতে হয়, সফটওয়্যার বা অটোমেশনের ইস্যুতে মুভ করতে হয়। পাশাপাশি অনেকের বেশ কিছু লিগাল ইস্যু থাকে, যেমন আরজিসি নিবন্ধন করার প্রয়োজন হতে পারে, আইআরসি করার প্রয়োজন হয়। এই কাজগুলো আমরা করে থাকি। যাই হোক, আমরা আজকের মূল আলোচনায় যাই। মূল সেশনে আমাদের টপিকটা ছিল আজকে যে অ্যানালাইসিস দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট or financial report before finalization। আপনার অর্থ বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্টটা ফাইনাল করার আগে আপনি ভ্যাটের পার্সপেক্টিভে এই রিপোর্টটাকে অ্যানালাইসিস করেন, আপনি কি ভ্যাটের কমপ্লায়েন্সগুলো পরিপূর্ণভাবে পালন করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আপনি এটাকে
কিভাবে রিপোর্টের সাথে সমন্বয় করতে পারেন, বা আপনি এটাকে প্রভিশন করে রাখতে পারেন কিনা। যেমন আজ থেকে 10 বছর আগের কথা যদি বলি, 2014-15-তে তখনও কিন্তু ট্যাক্সের পারপাসে এত অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা অনেকে করতেন না, কারণ ট্যাক্সের একটা গত 10 বছরের ইমপ্রুভমেন্ট বড় ছিল যে টিডিএসটাকে প্রপারলি ইমপ্লিমেন্টেশন করা, যার কারণে গত 10 বছর যদি আপনি দেখেন অনেক প্রতিষ্ঠানই তার টিডিএস এর কমপ্লায়েন্সটা সবার আগে করে। কারণ টিডিএস একটা মেজর রোল কি, যদি সে ওই খরচটা টিডিএস না কাটে তাহলে খরচটা ডিজেলাও করা হয়, তখন তাকে দেখা যায় যে ইনকাম ট্যাক্স হিসাবে যখন এটাকে ট্রিট করে ইনকাম ট্যাক্স দিতে হয় 35%, 30%, 27%। সো এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য সবাই অডিট রিপোর্ট ফাইনাল করার আগে চিন্তা করে যে কোন কোন হেডে আমার টিডিএস আছে, বা হেডগুলোকে আরো মোবিলাইজেশন কিভাবে করা যায়। কিন্তু ভ্যাটের যেহেতু রিসেন্ট একটা রিভলিউশন হয়েছে নতুন আইনটা হওয়ার পরে, অনেকের কাছেই কিন্তু এই ইস্যুটা এখনো নতুন। এই ভিডিএস এর ইস্যুটা পরিপূর্ণভাবে এখনো অডিট রিপোর্টে রিফ্লেকশন হয়নি। গত 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আমরা যে অডিটের বিষয়গুলো ফেস করি, তখন দেখি যে অনেকেই তার মন গড়া কিছু হেডস অফ অ্যাকাউন্ট অথবা চার্ট অফ অ্যাকাউন্ট যেটাই বলেন না কেন, এটা ভ্যাটের আবার যেহেতু এছাড়াও 186 অনুযায়ী বিভিন্ন সেবার সংজ্ঞা দেওয়া আছে, চার্ট অফ অ্যাকাউন্টের সাথে অনেক সময় আমাদেরকে মিলানোটা চ্যালেঞ্জ হয়। যখন এই সেবার সংজ্ঞাটা আমরা সঠিকভাবে সংজ্ঞায়িত করতে না পারি, তখন কিন্তু এটা আদার্স একটা সেবা আছে, মিসেলেনিয়াস সেবার মধ্যে ফেলে ওটার বিডিএস করা হয় 15%। এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জিং। আবার অনেক সময় দেখা যায় যে পারচেজ বা সেলসের যে ফিগারটা থাকে, বাস্তবে তার ব্যাংক ডিপোজিট কত টাকা ছিল তার উপর নির্ভর করে কিন্তু ট্যাক্সের পারপাসে সেলসটাকে ফাইনালাইজ করার চেষ্টা করে যে এই ডিপোজিটটা যাতে কোনোভাবে আনরিকনসাইল না থাকে। দ্যাট মিনস 5টা অ্যাকাউন্ট যদি থাকে, কত টাকা টোটাল ডিপোজিট হয়েছে, ইন্টার ব্যাংক কি ট্রানজাকশন ছিল, এগুলোকে সাম আপ করে কিন্তু সেলসের ফিগারটা অনেক ক্ষেত্রে ফাইনালাইজ করে। কিন্তু ব্যাটের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, আপনি এক্সপোর্ট করলেন, সেক্ষেত্রে কখনো কিন্তু জুন মাসে যদি আপনি কোনো একটা এক্সপোর্ট করেন, জুন মাস পার হয়ে গেল, আপনার কিন্তু এক্সপোর্টের টাকাটা কিন্তু আপনার ব্যাংকে আসে না, আনরিকনসাইল থেকে যায়। যখন এটা ভ্যাট অডিটে আমরা ফেস করি, তখন দেখা যায় কি যে অডিট রিপোর্টে এক্সপোর্ট আছে 1 কোটি টাকা, ব্যাংকের পিআরসি অনুযায়ী আছে 80 লাখ টাকা। এই যে ডিফারেন্সটা, এটা নিয়ে প্রশ্ন আসে যে এটা আপনি লোকালি সেল করে দিচ্ছেন। এই জিনিসগুলোকে কিভাবে আমি অডিট রিপোর্টটা ফাইনাল করার আগেই রিকনসিলিয়েশন করতে পারি, তো এই বিষয়টাই আজকের আলোচনায় থাকবে। এবং এজ এ ভ্যাট কনসালটেন্ট আমি ফোকাস করি যে আমি পোস্ট অপারেটিভ কাজগুলোতে না গিয়ে প্রি অপারেটিভ কাজগুলো করি। আমি অডিট রিপোর্টটা করার আগে আমি এই জিনিসগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফাইনালাইজ করি। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য হেল্পফুল হবে। তো আজকের আলোচনায় আমরা যারা পার্টিসিপেন্ট আছি, আমি একটা স্ট্যাটিস্টিক্যালি ডাটা আপনাদেরকে শো করছি। আজকে প্রায় 730 জনের মতন মানুষ আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে, যদিও জয়েন এখনো সবাই করেনি। এর মধ্যে দেখলাম যে 51% প্রতিষ্ঠানের আছে ম্যানুফ্যাকচারার, 30% প্রতিষ্ঠান আছে সার্ভিস প্রোভাইডার, এবং 7% প্রতিষ্ঠান আছে যে ট্রেডার। দ্যাট মিনস যারা এই সেশনটার জন্য আগ্রহী হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হলো ম্যানুফ্যাকচারার। তার মানে কি, ম্যানুফ্যাকচারিং কোম্পানির অডিট রিপোর্টটা নিয়ে ভ্যাটের পার্সপেক্টিভে তারা অনেক অসুবিধা ফেস করে, তারা এটা সম্পর্কে আরো জানতে চায়। তো আমরা আজকের সেশনটাতে যতটুকু সম্ভব এখানে আমরা করব। তারপরেও আমি বলবো যারা আজকে আমাদের সেশনে জয়েন করছেন, আপনারা চাইলে আপনাদের অডিট রিপোর্টটা ফাইনাল করার আগে দক্ষ এবং অভিজ্ঞ ভ্যাট কনসালটেন্টকে দিয়ে, যে কোনো ভ্যাট কনসালটেন্টকে দিয়ে অথবা আমাদেরকে দিয়ে আপনার অডিট রিপোর্টটাকে রিভিউ করাই নিতে পারেন, যে এখানে কোন পার্সপেক্টে কোথায় কোথায় আপনি রিকনসিলিয়েশন দিয়ে নোটস দিয়ে এটাকে আরো সুন্দর করতে পারেন। এটা আমাদের এক ধরনের সার্ভিস। আপনাদেরকে এটার জন্য সবাইকে ওয়েলকাম করব। পাশাপাশি আপনি যদি দেখেন যে এই ডাটাটার পাশাপাশি আমি আরেকটা ভাবে দেখলাম যে যারাই আমাদের এখানে এই সেশনটা করতে চাইছে, কোনো না কোনো ভাবে উনি অ্যাকাউন্টসের সাথে জড়িত, অ্যাকাউন্টস ম্যানেজার, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, ম্যাক্সিমাম লোকজনে হলো ওই পেশার। সো যারা আমরা অ্যাকাউন্টেন্ট আছি, আমাদেরই কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টটা তৈরি করতে হয়। সো আপনারা নিজেদেরকে দক্ষ করার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের
দক্ষতা উন্নয়নের জন্য ট্রেনিং করে, অথবা যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে কর্পোরেট একাডেমি, বিসিলেশন, ওখানে আমি ট্রেনিং নেই। আমরা এই ধরনের সেশন কিন্তু ওখানেও লঞ্চ করি। তো আপনাদেরকে এই জায়গায় স্বাগতম জানাচ্ছি। এবার আসেন আমরা মূল আলোচনায় যাই। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি? আমাদের এখানে আজকে অনেক সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এফসিএ যারা আছেন, ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিভিউ করে আসলে আমরা যারা নন প্রফেশনাল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, তো আমরা কিন্তু এখানে খুব বেশি কথা অ্যাড করার সুযোগ নেই। তারপরেও আমি একটু বলবো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটাতে আসলে কি থাকবে। এট এ গ্লান্স একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে স্ন্যাপশট হিসেবে আপনি বলতে পারেন